ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে মূলত টেন্স। টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি, এইটা আমরা আজকের এই ক্লাসটি থেকে ইন ডিটেলসে শিখবো বা দেখবো। টেন্স বা কাল ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো ইউ অল নো দ্যাট, জাস্ট ওয়েট। ইংরেজি ভাষার প্রাণ, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয় এই টপিকটিকে। টেন্স এর সংজ্ঞা এবং প্রকারভেদ সুন্দরভাবে আপনারা এখানে দেখতে পারবেন, একদম ধারাবাহিকভাবে আপনারা দেখবেন। টেন্স কাকে বলে বলছি, ইংরেজি টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ সময় বা কাল। সহজ কথায় কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বা কাল বলে। যেমন আমি ভাত খাই, এটা বর্তমান সময়। আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, এটা অতীত সময়। আমি ভাত খাবো, এটা ভবিষ্যৎ সময়। টেন্স মানে কি, কাল। অর্থাৎ কাল মানে আমার মূলত এখানে হচ্ছে ক্রিয়ার পরিবর্তন। ক্রিয়া মানে ভার্ব, ভার্ব মানে কাজ, কাজ মানে আমার অ্যাক্টিভিটিস। আমি সারাদিন যে কাজগুলো করি, এই কাজগুলো কোনটা কোন টাইমে হয়, সেই টাইমটাই হচ্ছে অ্যাকচুয়ালি টেন্স। এই টাইম অনুযায়ী আমাকে এই ভার্বের ফর্মের পরিবর্তনটা করতে হয়। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। ইউ অল নো দ্যাট। এবং প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে, এটা আপনারা জানেন, যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টোটাল টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কয়টা? তিন চারে 12টা। আমি সবার শুরুতে এই 12টা টেন্সকে ইন ডিটেলসে আপনাদের সামনে ডিসকাস করছি। আগে এটা একটু বোঝেন, দেন আমরা ইম্পর্টেন্ট টেন্সগুলো দিয়ে বেশি করে সেন্টেন্স প্র্যাকটিস করব। যেমন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স: আই ইট রাইস, আমি ভাত খাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস: আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। প্রেজেন্ট পারফেক্ট: আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস: আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খাইতেছি। অর্থাৎ এখানে বিষয়টা আসলে কি, অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন কেউ কোনো কাজ করে, এটাকেই আমরা মূলত বলে থাকি প্রেজেন্ট সিম্পল টেন্স। সাবজেক্টের পর ভার্বের বেস ফর্মটা বসে, দেখেন প্রত্যেকটা বাক্যে কিন্তু সাবজেক্ট আই, অবজেক্ট হচ্ছে রাইস। আমার পরিবর্তনের জন্য কথার কালের বা সময়ের পরিবর্তনটা কোথায় হয়েছে? ভার্বে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব বোথ চেঞ্জ হতে পারে। সো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, অর্থাৎ রাইট নাও, বর্তমান সময়ে, ইনস্ট্যান্টলি, আবার বলছি ইনস্ট্যান্টলি, কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি। সো আই এম টেকিং ইয়ার ক্লাস, ইউ আর ডুইং মাই ক্লাস, সামওয়ান ইজ ইটিং রাইস, সামওয়ান ইজ রাইটিং আ লেটার। সো রাইট নাও কোনো কিছু হচ্ছে, এখানে আমার মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি আমরা। কোন একটা কাজ সবে মাত্র শেষ হয়েছে, একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, বাট খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে, এইটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন একটা কাজ সম্পন্ন হয়েছে কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি একটা কাজ সম্পন্ন হয়েছে, এটাকে আমরা বলছি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আহ, আমি এইমাত্র ক্লাসটা শুরু করেছি, ক্লাস কিন্তু আমার অলরেডি স্টার্ট করা হয়ে গেছে, আপনাদের ক্লাসটা, তাই না? এখন আই হ্যাভ স্টার্টেড দিস ক্লাস জাস্ট নাও। হ্যাঁ, সে এইমাত্র ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস জাস্ট নাও। সো এইভাবে আর কি, একটা কাজ রিসেন্টলি হয়েছে, সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ প্লাস ভি3 বসে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। এখানে আপনাদেরকে একটু বুঝতে হবে, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে একটু ভালোভাবে ডেভেলপ করতে হবে, প্রত্যেকটা বিষয় ভালোভাবে নিতে হবে। এখন যেটা আলোচনা করছি, এটা বোঝার চেষ্টা করেন, আর প্রত্যেকটা টেন্সের উপর আলাদা আলাদা ডিসকাশন আছে, তখন আমি দেখাবো। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। কোন একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু কোন একটা কাজ, কোন একটা কাজ লং টাইম ধরে হচ্ছে, কোন একটা কাজ, আবারও বলছি, পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম নিয়ে চলছে, এইটাকে বলা হয় মূলত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবারও বলছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মূলত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত, আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে, হচ্ছে বা চলছে, এটাকে বলছে পারফেক্ট কন্টিনিউয়াস। একটা কাজ হচ্ছে বা চলছে কিন্তু সেটা একটু টাইম নিয়ে হচ্ছে, এখানে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থাকে। এখন যদি ধরে বোঝায়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম, তাহলে একটা প্রেপোজিশনের ব্যবহার হবে, সেটা হচ্ছে ফর। আর যদি থেকে বোঝায়, অর্থাৎ পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স এর ব্যবহার হয়। আবারও বলছি, ধরে বোঝালে ফর, আর থেকে বোঝালে সিন্স।
ধরে বোঝালে ফর, আর থেকে বোঝালে মূলত সিন্স এর ব্যবহার হয়ে থাকে। তো আমি যদি বলতাম যে আমি সকাল থেকে ভাত খাচ্ছি, তখন এরকম হতো আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। কি হতো? আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। ওকে, তাহলে প্রেজেন্টের যে চারটা টেন্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার হইতে হয়, প্রতিদিন হয়। এটা হচ্ছে এটা হচ্ছে মূলত প্রেজেন্ট সিম্পল টেন্স। রাইট নাও, বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, ইনস্ট্যান্টলি কোন একটা কাজ হচ্ছে বা চলছে, এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা কাজ সবেমাত্র হয়েছে, কাজটা হয়ে গেছে বাট খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কোন একটা কাজ হচ্ছে কিন্তু সেটা একটু বেশি সময় নিয়ে হচ্ছে বা চলছে, আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে, এটাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট এই বিষয়গুলো আগে একটু আপনাকে মনোযোগের সাথে বুঝতে হবে। এরপর দেখেন, জাস্ট ওয়েট, পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ব্যবহারটা কিভাবে হচ্ছে? পাস্ট টেন্সেরও চারটা পার্ট বা ক্লাসিফিকেশন আছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এই পাস্ট টেন্সের যে স্ট্রাকচার গুলো দেখছেন, মেইনলি পাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স এই দুইটার ব্যবহার বেশি হয়। পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ বলেন বা ইংলিশ কনভারসেশন বলেন বা রিটেন ইংলিশে তেমন বেশি ব্যবহার হয় না। তো আমরা সবগুলো দেখবো, বাট বেশি প্র্যাকটিস করতে হবে পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট সিম্পল টেন্সটা কি? কোন একটা কাজ হয়ে গেছে, তার ফল বা রিয়েকশন আর নেই, মানে এই পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ক্র্যাশ বা সংঘর্ষ তৈরি হয়। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে কাজটা হয়ে গেছে রিসেন্ট সময়, খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি একটা কাজ সম্পন্ন হয়েছে, রিসেন্টলি। আর পাস্ট টেন্সটা হচ্ছে কাজটা আগে সংঘটিত হয়েছে, তার কোনো ফল বা রিয়েকশন আর নেই। অর্থাৎ অর্থাৎ বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। আমি ভাত খেয়েছিলাম, তারা বাড়ি গিয়েছিল, সে এসেছিল, দিয়েছিল, নিয়েছিল, করেছিল। সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্মটা থাকে ভি টু। আবার বলছি ভি টু। ইট মানে খাওয়া, এর একটা ভি টু পাস্ট ফর্ম বলা হয় এইট। হ্যাঁ, এই ফর্মগুলো আমাকে জানতে হবে: ইট, এইট, ইটেন, রাইট, রোট, রিটেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, গো, ওয়েন্ট, গান। এই ফর্ম না জানলে কখনো টাইমের পরিবর্তনটা করা যায় না। টেন্স মূলত ভার্বের ফর্মের চেঞ্জ, আর কিছুই না। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। অতীতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছিল বা চলছিল, এরকম বোঝালে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সে বাড়ি যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং হোম, হি ওয়াজ গোয়িং হোম, সে বাড়ি যাচ্ছিল। আমি ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং ক্লাস। হ্যাঁ, জাস্ট এটাই, আপনারা ক্লাস করছিলেন, ইউ আর ডুইং মাই ক্লাস। সো এইগুলোই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, কোন একটা কাজ অতীতে কন্টিনিউয়াসলি হচ্ছিল বা চলছিল। এরপর দেখেন পাস্ট পারফেক্ট। আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। মূলত পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার এরকম ভাবে হয় না। তো পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে দুইটা আলাদা ক্লজের সমন্বয়ে গঠিত হয়। ক্লজ মানে বাক্যাংশ, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে আবার ভার্বও থাকবে, কিন্তু সেটা কমপ্লিট সেন্টেন্স হবে না, পূর্ণতা দিবে না বাক্যে। অর্থাৎ এখানে দুটো আলাদা ক্লজ আছে, দুটো আলাদা সাবজেক্ট এবং আলাদা ভার্ব, দুটো কাজ সংগঠিত হয়। যে কাজটা বেশি আগে সংগঠিত হয় সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা পরে সংগঠিত হয় সেটা পাস্ট সিম্পল। আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। দুটো কাজ হয়েছিল, একটা হচ্ছে সে এসেছিল, আর একটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। এখন কোনটা আগে হয়েছিল? আমি আগে ভাত খেয়েছিলাম, তারপর সে এসেছিল। সো ওই যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? অতীতে কোনো একটা কাজ লং টাইম ধরে চলছিল, পাস্ট কন্টিনিউয়াস মানে চলছিল। অতীতে কোনো একটা কাজ লং টাইম ধরে চলছিল, এরকম যদি বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মনে করেন একটা বিল্ডিং একদিনে তৈরি হয়, আমি বললাম যে এই বিল্ডিংটা 2 বছর ধরে তৈরি করা হচ্ছিল, 2 বছর ধরে তৈরি হচ্ছিল। হ্যাঁ, সো
এইভাবে আই হ্যাড বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। অর্থাৎ একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছিল বা চলছিল অতীতে, কিন্তু সেখানে যদি একটা লং টাইম থাকে, পিরিয়ড অফ টাইম থাকে, পয়েন্ট অফ টাইম থাকে, তখন সেটা জাস্ট কন্টিনিউয়াস না হয়ে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সেম ওয়েতে ফিউচার টেন্স গুলো হবে। ফিউচার ইনডিফিনিট বা সিম্পল টেন্সটা কি, যে ভবিষ্যতে কোন একটা কাজ হবে। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, সাবজেক্টের পর শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। যে কোনো কাজ কেউ করবে এইভাবে হয়ে থাকে। হ্যাঁ, সে বাড়ি যাবে, হি উইল গো টু হাউস। তারা বই পড়বে, দে উইল রিড বুক। সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সো ভেরি সিম্পল। আর ফিউচার কন্টিনিউয়াস কি, আই উইল বিটিং রাইস, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি হতে থাকবে বা চলতে থাকবে, এরকম বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। হ্যাঁ, ফিউচার পারফেক্ট টেন্সটা কি, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। আবারও বলছি, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা কাজ ইন ফিউচার বা ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়, হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। আর ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে অনুমান নির্ভর, অনুমানের উপর ভিত্তি করে হয়ে থাকে। কোনো একটা কাজ নির্দিষ্ট একটা সময়ের ভিতর সম্পন্ন হয়ে যাবে, সম্পন্ন হয়ে থাকবে, এইটা মেনশন করার জন্যই মূলত ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। আমার ভাই আগামী ডিসেম্বরের মধ্যে আমেরিকা থেকে দেশে এসে থাকবে, দেশে চলে আসবে। এই যে আমি একটা অনুমান করলাম যে সে ডিসেম্বর মাসের ভিতর দেশে চলে আসবে আমেরিকা থেকে, এইটাকেই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স বলে। মাই ব্রাদার উইল হ্যাভ কাম টু দ্য কান্ট্রি ফ্রম ইউএসএ বাই ডিসেম্বর। হ্যাঁ, আর উইদিন দিস ডিসেম্বর, এই ডিসেম্বরের মধ্যে। সো এইভাবে আর কি ফিউচার পারফেক্ট টেন্সটাকে আইডেন্টিফাই করা হয়। আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস, সে বাড়ি গিয়ে থাকবে, হি উইল হ্যাভ গন হোম, মানে সে বাড়ি চলে যাবে। হ্যাঁ, সে এই গাড়িটা চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন দ্য কার। এই টেন্সগুলোর ব্যবহার অতটা হয় না। সো আমি কি বললাম, ফিউচার পারফেক্ট হচ্ছে অনুমান নির্ভর। ইভেন কোনো ঐতিহাসিক ব্যক্তিবর্গের নাম বোঝাতে এই ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। ফর এক্সাম্পল, তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। সো এরকম একটা অনুমানের উপর থাকে, কেউ কিছু করে থাকবে, হয়ে থাকবে, গিয়ে থাকবে। এটাকেই মূলত ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। কোন টেন্স? ফিউচার পারফেক্ট। দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে কোনো একটা কাজ ভবিষ্যতে লং টাইম ধরে হতে থাকবে বা চলতে থাকবে। আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে, লং টাইম ধরে হচ্ছে বা চলছে, এটা হচ্ছে মূলত কোন টেন্স বলছি, এটা হচ্ছে ফিউচার, সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে লং টাইম ধরে। ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই হচ্ছে মূলত টোটাল 12টা টেন্স। এখন এই যে 12টা টেন্স আপনারা দেখলেন, এখন আমাদের বুঝতে হবে এই 12টা টেন্স সব আমরা জেনে রাখবো, বাট অ্যাকচুয়াল প্র্যাকটিস কয়টা টেন্সের উপর করতে হবে এইটা আমাদের দেখা দরকার। দেখেন এইখানে আমি কি বলছি, যে স্পোকেন ইংলিশ শেখার জন্য সহজভাবে কি করে টেন্স শেখা যায়, আমাদের এখন ফোকাসটা বা গুরুত্বটা এই জায়গার উপর দিতে হবে। যেমন এখানে লিখছি, দেখেন, ফোকাস করুন টপ 5 টেন্সের উপর। টপ 5 টেন্স মানে কথা বলার সময় নিচের 5টি টেন্স সব থেকে বেশি ব্যবহৃত হয়। এগুলোকে টাইম ওয়ার্ডস বা সময়ের শব্দ দিয়ে মনে রাখা সহজ। আবারও বোঝার চেষ্টা করেন, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তার মানে এই যে 5টি টেন্স আপনারা এখানে দেখছেন, এই 5টি টেন্স ব্যবহার করে সব থেকে বেশি কনভারসেশন বা স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে 12টা টেন্সের ভিতরে। অর্থাৎ বাকি যে 7টি টেন্স আছে, ব্যবহার হয়, হয় না তা না, কিন্তু সেটা কম, এদের ব্যবহারটা বেশি হয়। তো এগুলোর উপর বেশি করে প্র্যাকটিস করতে হবে, এগুলোর উপর ড্রিল প্র্যাকটিস করতে হবে, এদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে। হ্যাঁ, তাহলে আপনার অ্যাকচুয়াল ফ্লুয়েন্সিটা আসবে, এবং সেটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করতে হবে। প্রেজেন্ট সিম্পল, দেখেন এখানে কয়েকটা পার্ট দিয়েছে আলাদা আলাদা ক্লমে, বলছে অভ্যাস বা সাধারণ সত্য বোঝায়। জেনার সহজ উপায় হচ্ছে এভরিডে, ইউজুয়ালি, সামটাইমস, এই ধরনের ওয়ার্ড গুলো থাকে। এই ওয়ার্ড গুলো কি বলেন তো? এই যে লেখা আছে টাইম ওয়ার্ডস,
পাস্ট টেন্সের ক্ষেত্রে এই ধরনের ওয়ার্ড গুলো বসে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার। ফিউচারে টুমোরো, নেক্সট উইক, লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াসে নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই ধরনের ওয়ার্ড গুলো বসে, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি। এগুলোকে টাইম ওয়ার্ডস বলছে, বাট এটা পার্টস অফ স্পিচ কিন্তু অ্যাডভার্ব। হ্যাঁ, এগুলোকে কি বলা হয়? অ্যাডভার্ব, মানে ভার্বের একটা সময়কে ইন্ডিকেট করে এই ওয়ার্ডগুলো। এই ওয়ার্ডগুলোর ব্যবহার জানতে হবে। এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্স বা বাক্যের ভিতর ব্যবহার করা যায়, আপনার একটা সিম্পল বা সাধারণ সেন্টেন্স ভালো স্ট্যান্ডার্ড সেন্টেন্সে পরিণত হয়। সো এগুলো ব্যবহার করা শিখতে হবে। যেমন আই ড্রিঙ্ক টি, আমি চা খাই। সো আই ড্রিঙ্ক টি এভরি ডে, আই ড্রিঙ্ক টি সামটাইম, ইউজুয়ালি আই ড্রিঙ্ক টি। এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করলে সেন্টেন্সগুলো আরো ভালো শোনায়। আই ড্রাঙ্ক টি লাস্ট নাইট, আই ড্রাঙ্ক টি ইয়েস্টারডে। ওকে, সো ড্রিঙ্ক, ড্রাঙ্ক। তাহলে আমার চেঞ্জটা কিভাবে হচ্ছে? ভার্বের ফর্মে। আমি যদি না জানি যে ড্রিঙ্কের পাস্ট ফর্ম DRAN কে ড্রাঙ্ক, তাহলে কিন্তু কখনোই আপনি এটাকে পাস্ট টেন্সে করতে পারবেন না। আমরা টেন্স পড়ি, প্র্যাকটিস করি, কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। প্র্যাকটিক্যাল সেন্টেন্স তৈরি করতে গেলে তখন আর পারি না। এর মূল কারণ হচ্ছে, আপনি হয়তো জানেন যে পাস্ট টেন্সের ডেফিনেশন এরকম যে বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকে। পাস্ট টেন্সের স্ট্রাকচার এরকম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু ওই যে ভার্বটা আপনি ব্যবহার করবেন সেটার পাস্ট ফর্মটা কি, সেটা যদি আপনি না জানেন, আপনি তো বসাতে পারবেন না, আপনি তো ব্যবহার করতে পারবেন না। স্ট্রাকচার জেনে তখন কোনো লাভ হবে না। সো ইউ মাস্ট নো দ্য ফর্ম অফ ভার্ব, আই মিন ইট ইজ কল্ড কনজুগেশন অফ ভার্ব। দেন আই উইল ড্রিঙ্ক টি, আমি চা খাবো। আই এম ড্রিঙ্কিং টি, আমি চা খাইতেছি মানে পান করতেছি। আই হ্যাভ ড্রাঙ্ক টি, দেখেন এই ড্রাঙ্কটা বোঝার চেষ্টা করেন। এই দেখেন, এই যে V2 কি আর V3 কি, DRAN কে এটা V2, আর DRUN কে এটা V3। হ্যাঁ, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। দেখেন, ড্রিঙ্ক একটা ওয়ার্ড, ড্রাঙ্ক সাউন্ড দেয়, ড্রাঙ্ক। আর হচ্ছে ড্রাঙ্ক সাউন্ড দেয়। মানে V3 যেটা, এখানে সাউন্ডের পরিবর্তন, এটা খুবই সূক্ষ্ম একটা পরিবর্তন। উচ্চারণের ক্ষেত্রে এটা হয়ে থাকে। DRUN কে এটা হচ্ছে ড্রাঙ্ক, আ ড্রাঙ্ক। আর এটা হচ্ছে ড্রাঙ্ক, ড্রাঙ্ক, টান দেয়। হ্যাঁ, সো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ফর্ম যদি না জানা হয়, না বোঝা যায়, কখনোই ভালোভাবে ইংলিশে কথা বলা যায় না। তো কি করছে এখানে দেখেন, বলছে শুধু অ্যাকশন ওয়ার্ড, মানে ভার্বের পরিবর্তনটা লক্ষ্য করুন। যেমন যাই, আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই উইল গো, আমি যাবো। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই হ্যাভ গান, আমি গিয়েছি। সো এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এরপর আমাদের শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, আমাদের কোশ্চেন তৈরি করা শিখতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখতে হবে। যেমন ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? উইল ইউ প্লে, তুমি কি খেলবে? আর ইউ প্লেইং, তুমি কি খেলছো? হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো? অর্থাৎ এই যে পাঁচটি টেন্সের কথা আমি বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই টেন্সগুলো দিয়ে যখন আপনি কোশ্চেন তৈরি করবেন, তখন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন তৈরি করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ এর ব্যবহার হয়, পাস্ট টেন্সে ডিড, ফিউচারে উইল, কন্টিনিউয়াস টেন্সগুলোতে অ্যাম, ইজ, আর, পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ। হ্যাঁ, সেগুলো থাকে সেন্টেন্সের ভিতর। এই সব কিছু আমি ইন ডিটেলস আলোচনা করব, দেখাবো আপনাদের, টেনশনের কারণ নেই। বাট তার আগে আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ভার্ব দিয়ে, নতুন নতুন ভার্ব ব্যবহার করে এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। ফর এক্সাম্পল, আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। আই এম ড্রাইভিং আ কার, আমি একটা গাড়ি চালাচ্ছি বা চালাইতেছি। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। এই পাঁচটা টেন্সের টাইম যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন, তাহলে অনেক দ্রুত শিখতে পারবেন। আপনাকে এটাকে বুঝতে হবে, শুধু দেখলে হবে না। আমি পড়াচ্ছি আর আপনি শুধু দেখছেন, শুধু এভাবে দেখলে হবে না, আপনাকে পড়তে হবে। কি বলছি? আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। আই এম ড্রাইভিং আ কার, আমি একটা গাড়ি চালাচ্ছি বা চালাইতেছি। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। দেখেন, সেন্ড মানে পাঠানো, এর পাস্ট ফর্ম সেন্ট, প্লাস পার্টিসিপল ফর্মটাও সেন্ট। আই সেন্ড মানি, আমি টাকা পাঠাই। আই সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছিলাম। আই উইল সেন্ড মানি, আমি টাকা পাঠাবো। আই এম সেন্ডিং মানি, আমি টাকা পাঠাচ্ছি, পাঠাইতেছি। আই হ্যাভ সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছি। মেক মানে তৈরি করা, পাস্ট ফর্ম মেড,
পাস্ট পার্টিসিপল ফর্মটাও মেড। যেমন আই মেক টি, আমি চা তৈরি করি। আই মেক টি, আমি চা তৈরি করেছিলাম। আই উইল মেক টি, আমি চা তৈরি করব। আই এম মেকিং টি, আমি চা তৈরি করছি। আই হ্যাভ মেড টি, আমি চা তৈরি করেছি। আই হ্যাভ মেড টি। এই পাঁচটি টেন্স আপনি একবার ভালোভাবে প্র্যাকটিস করুন, দেখবেন অনেক ক্লিয়ার হয়ে যাবে। আই ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করি। আই ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করেছিলাম। আই উইল ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করব। অর্থাৎ তিনটা সিম্পল টেন্স কি, যে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, কেউ কোনো কাজ রেগুলার ওয়েতে করে। প্রেজেন্ট সিম্পল, একটা কাজ অতীতে হয়ে গেছে, পাস্ট সিম্পল। আর ভবিষ্যতে একটা কাজ হবে, ফিউচার সিম্পল। আই এম ক্লিনিং দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করছি, অর্থাৎ রাইট নাও কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, কেউ কিছু করছে। আই হ্যাভ ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেক মানে নেওয়া, এর পাস্ট ফর্ম টুক, পাস্ট পার্টিসিপল টেকেন। আই টেক ব্রেকফাস্ট, আমি নাস্তা করি। আই টুক ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছিলাম। আই উইল টেক ব্রেকফাস্ট, আমি নাস্তা করব। আই এম টেকিং ব্রেকফাস্ট, আমি নাস্তা করছি। আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছি। নাস্তা করেছি। দেখেন, হি প্লেস ফুটবল, সাবজেক্টের পরিবর্তন হলে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফর্মের পরিবর্তন হয়, অর্থাৎ মেইন ভার্বের সাথে এস বা ইএস বসে। আবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাবের পরিবর্তে অক্সিলারি ভার্বটা হ্যাজ হয়। আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নেমকে যদি মেনশন করা হয়, তখন হ্যাভের পরিবর্তে হ্যাজ। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। গো, সে গোজ টু অফিস, সে অফিসে যায়। শি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। শি ইজ গোয়িং টু অফিস, সে অফিসে যাচ্ছে। শি হ্যাজ গন টু অফিস, সে অফিসে গিয়েছে। মাদার কুকস ফুড, মা খাবার রান্না করেন। মাদার কুকড ফুড, মা খাবার রান্না করেছিলেন। মাদার উইল কুক ফুড, মা খাবার রান্না করবেন। মাদার ইজ কুকিং ফুড, মা খাবার রান্না করছে। মাদার হ্যাজ কুক ফুড, মাদার থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য হ্যাজ। দেখেন, অনেকেই হয়তো বলবেন যে এগুলো আমি বুঝতেছি, আমি পারি, পারবো। পারলে হবে না, এটা ঠোঁটের উপর রাখতে হবে, ঠোঁটস্থ করতে হবে। অর্থাৎ যে এই ধরনের সেন্স গুলো যখন আপনি বাংলায় ভাববেন, প্র্যাকটিক্যাল একটা কনভারসেশন আপনি যাতে ইনস্ট্যান্টলি ব্যবহার করতে পারেন, ইনস্ট্যান্টলি ইংলিশটা ডেলিভার করতে পারেন, ইউজ করতে পারেন, তার জন্য শুধু পারলে হবে না, আপনাকে এখানে কি করতে হবে, মূলত বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের উপর থাকতে হবে। প্র্যাকটিস না করলে ডেভেলপ করা সম্ভব না। রাইট এর পাস্ট ফর্ম রোট। দেখেন, পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। হ্যাঁ, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হ্যাঁ, হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে। হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। ইট রেইনস হেয়ার, এখানে বৃষ্টি হয়। ইট রেইনড হেয়ার, এখানে বৃষ্টি হয়েছিল। ইট উইল রেইন হেয়ার, এখানে বৃষ্টি হবে। ইট ইজ রেইনিং হেয়ার, এখানে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ রেইনড হেয়ার, এখানে বৃষ্টি হয়েছে। হয়েছে। যখন আপনি নেগেটিভ করবেন, তখন আপনাকে ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বোঝার চেষ্টা করেন। আহ, যখন আপনি নেগেটিভ সেন্টেন্স করবেন, তখন এই, আচ্ছা, এই নেগেটিভ বা ইন্টারোগেটিভ এর ওয়েটাকে আমি আগে একটু সেটা বুঝাই দিই আপনাদের, তাহলে বুঝতে সহজ হবে। দেখেন, আমি যদি এখানে একটু আসি, মনে করেন আমি একটা পার্টিকুলার ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করব। হ্যাঁ, হি ড্রাইভস আ কার, এই বাক্যটার অর্থ কি, যে সে একটা গাড়ি চালায়। অর্থ কি, সে একটা গাড়ি চালায়। আমি যখনই বলছি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি হ্যাজ ড্রিভেন, ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। তো মনে করেন আমি এখানে যে টেন্স গুলো লিখলাম, বা এটাও যদি লিখি, হি উইল বি
ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। তো এই যে টেন্স গুলো আমি এখানে লিখলাম, এই যে টেন্স গুলো আমি এখানে লিখলাম, এখন আমি তো শুধু এরকম সেন্টেন্স তৈরি করে রাখতে পারি না। আমাদের একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করতে হবে। এখন সেটা কিভাবে করব? দেখেন এখানে মনে করেন আমি 7টা টেন্স লিখছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। টোটাল স্ট্রাকচার কয়টা? 12টা। এই 12টা টেন্সের ভিতর মনে রাখবেন, একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, 12টা টেন্সের ভিতর 10টিতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকে। আমার যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে হেল্পিং বা অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, হেল্পিং বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টিতেই অক্সিলারি ভার্ব আছে, 2টা টেন্সের নেই। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, একটা হচ্ছে পাস্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট এবং আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন একটা বিষয় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। সেটা হচ্ছে আহ, এই যে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের পরে ড্রাইভস মানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে হচ্ছে ড্রোভ। বাকি সবগুলোতে দেখেন এইটাতে উইল আছে তারপরে গিয়ে ড্রাইভ, এটাতে ইজ আছে তারপরে ড্রাইভিং, এটা ওয়াজ আছে তারপর ড্রাইভিং, উইল বি আছে তারপর ড্রাইভিং, হ্যাজ আছে তারপর ড্রিভেন। তার মানে আগে অবশ্যই অবশ্যই একটা না একটা হেল্পিং ভার্ব আছে, দেন মেইন ভার্ব। তো নিয়ম হচ্ছে এইটা যে এই হেল্পিং ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, এইটাকে সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়। অর্থাৎ হি উইল ড্রাইভ এ কার, আমি যদি এটা নেগেটিভ করি, তাহলে সেটা এরকম হবে যে হি ওন্ট মানে উইল নট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না। এবার আমি যদি বলি সে কি গাড়ি চালাবে, তখন এরকম হয় যে উইল হি ড্রাইভ আ কার, উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। তখন এরকম হয় ওন্ট হি ড্রাইভ আ কার, ওন্ট হি ড্রাইভ আ কার, ওন্ট হি ড্রাইভ আ কার। অর্থাৎ এই যে 4টা সেন্টেন্স আপনারা দেখছেন, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্ট্রোগেটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এখন এই যে লাস্টের যে 2টা সেন্টেন্স, এই দুইটাকে দেখেন কোশ্চেন, এগুলো তো কোশ্চেন, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, ইন্টারোগেটিভ সিম্বল। উইল হি ড্রাইভ আ কার এর অর্থ কি বললাম, যে সে কি গাড়ি চালাবে। ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। ওন্ট মানে উইল নট। সো এটাকে ইয়েস নো কোশ্চেন বলে। কোশ্চেন মূলত দুই ভাবে হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। টোটাল কোশ্চেনের ধরন আছে 4 প্রকার: ডাব্লিউএইচ কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ট্যাগ কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন বা এমবেডেড কোশ্চেন লাগে না ওইভাবে। সো ইয়েস নো কোশ্চেন হচ্ছে এই অক্সিলারি বা হেল্পিং ভার্ব দিয়ে যে প্রশ্নটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আর এর আগে যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করেন তখন তাকে ডাব্লিউএইচ কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন বলে, কারণ সেখানে একটা ইনফরমেশন দিতে হয়। যেমন আমি যদি বলি ওয়ার উইল ই ড্রাইভ আ কার, সে কোথায় একটা গাড়ি চালাবে। ওয়েন উইল ই ড্রাইভ আ কার, সে কখন একটা গাড়ি চালাবে। ওয়াই উইল ই ড্রাইভ এ কার, সে কেন একটা গাড়ি চালাবে। হাউ উইল ই ড্রাইভ আ কার, সে কিভাবে একটা গাড়ি চালাবে। আবার আমি যদি বলি ওয়ার ওন্ট হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে না। হাউ ওন্ট হি ড্রাইভ, সরি, সে কোথায় গাড়ি চালাবে না। হাউ ওন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে না। ওয়েন ওন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে না। ওয়াই ওন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না। অর্থাৎ আপনার সিচুয়েশন অনুযায়ী যে ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন হবে সেটা আপনি ব্যবহার করবেন। হি ইজ ড্রাইভিং আ কার, তাহলে নিয়ম কি বললাম, যে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। হি ইজন্ট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে। ইজ হি ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। তখন কি হবে, ইজন্ট হি ড্রাইভিং
isn't he DRI sorry isn't he DRI ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না, isn't he driving a car। হ্যাঁ, এবার আমি যদি বলি সে কোথায় গাড়ি চালাচ্ছে, where is he driving a car, সে কখন গাড়ি চালাচ্ছে, when is he driving a car, সে কেন গাড়ি চালাচ্ছে, why is he driving a car, সে কিভাবে গাড়ি চালাচ্ছে, how is he driving a car। সো এইভাবে সেন্টেন্স গুলো আর কি তৈরি হয়ে থাকে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, তাহলে নেগেটিভ কি, হি ওয়াজন্ট ড্রাইভিং আ কার। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজন্ট হ্যাজ নট ড্রিভেন এ কার, সে গাড়ি চালায়নি, সে কি গাড়ি চালিয়েছে, হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালায়নি, তখন কি হবে, হ্যাজন্ট হি ড্রিভেন আ কার, সে কি গাড়ি চালায়নি, হ্যাজন্ট হি ড্রিভেন এ কার। সো এইভাবে আর কি এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয় বা করা হয়ে থাকে। এখন দেখেন, একটা বিষয় বোঝার চেষ্টা করেন। আহ আর কি বললাম যে এর আগে যদি WH ওয়ার্ড বসান, যেমন ওয়ার হ্যাজ ই ড্রিভেন এ কার, সে কোথায় গাড়ি চালিয়েছে, ওয়াই হ্যাজ ই ড্রিভেন এ কার, সে কেন গাড়ি চালিয়েছে, তো এইভাবে ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু এই যে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জায়গাটা হচ্ছে আমাদের ভিন্নতা থাকে। ভিন্নতাটা কি, এখানে তো আর হেল্পিং ভার্ব নেই অ্যাফার্মেটিভ বাক্যগুলোতে, এখানে আমার মেইন ভার্বের সাথে তো আর নট বসায় নেগেটিভ করা যায় না, অক্সিলারি ভার্ব লাগবে, হেল্পিং ভার্ব লাগবে। তো এইখানে হেল্পিং ভার্ব হিসেবে প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু বা ডাজ এর ব্যবহার হয়, মানে ডা অ্যাজ ইউজুয়াল ডু এর ব্যবহার হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওই যে নিয়ম যে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বসে, তো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে তখন ডাজ হয়। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে যে পার্সনই হোক না কেন, ডিড হয়। এই জায়গাটা কিভাবে বা কেন হয়, আমি যদি এটাকেও আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। সবার আগে দেখেন, টেন্স শেখার আগে আমাদের যে বিষয়টার উপর ধারণা রাখতে হয় বা কনসেপ্ট রাখতে হয়, এটা না রাখলে আসলে সত্যি কথা বলতে টেন্সটাও হয়তো বোঝা যায় না। যেমন যেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, একটা ভার্বের, মনে রাখবেন, একটা ভার্বের টোটাল ফর্ম থাকে হচ্ছে পাঁচটি। আমরা মনে করি কি যে তিনটা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। বাট একটা ভার্বের, আমি এর আগেও বলেছি যারা আমার ক্লাস করেছেন, V1 প্রেজেন্ট ফর্ম, V2 এটাকে বলে পাস্ট ফর্ম, V3 এটাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর V5 এটাকে বলা হয় থার্ড পার্সন ফর্ম। থার্ড পার্সন ফর্ম মানে এটা শুধু প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসে। যেমন এই গো মানে হচ্ছে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে আপনার ওয়েন, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, গান, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গোয়িং, এর থার্ড পার্সন হচ্ছে গোস। তাহলে দেখেন, আমি যদি বলি যে রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, রিটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং, এর থার্ড পার্সন হচ্ছে রাইটস। এইভাবে আমি যদি বলি যে ড্রাইভ মানে কি, চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, ড্রোভ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভিং, ড্রাইভিং, থার্ড পার্সন হচ্ছে ড্রাইভস। এই যে ড্রাইভসটা কেন বসালাম, এটা হচ্ছে সাবজেক্ট যদি হি, সি, ইট বা কোনো সিঙ্গেল নাম হয়, থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য হি ড্রাইভস এ কার। আবার দেখেন, এইবার একটা ভার্বের কথা বলি, এই যে ডু ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, এর থার্ড পার্সন হচ্ছে ডাস। তো আপনি যখন হি ড্রাইভস এ কার বলছেন, আর এইটা যখন আপনি নেগেটিভ করছেন হি, তখন আপনাকে ডাজের ব্যবহার করতে হবে। তখন ডাস কেন, ওই যে এস ড্রাইভস, ওইটা ডু ভার্বের সাথে চলে আসবে। তো হি ডাজেন্ট, DOESN, দেন টি, হি ডাজেন্ট, হি ডাজেন্ট। আর ওই যে ড্রাইভস, ওই ড্রাইভস আর থাকবে না। মানে দেখেন, এই যে ডাজ, এটা, এটাও যে পজিশনে আছে, মানে V5, এই যে ড্রাইভস এটাও সেই পজিশনে আছে V5, এই জন্য ডাজ বসালে নেগেটিভ করার জন্য এই ড্রাইভস আর থাকবে না, এটা বেস ফর্মে চলে আসে, ড্রাইভ হয়ে যাবে, হি ডাজন্ট, তখন হবে এরকম, ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়, সে গাড়ি চালায় না। তাহলে সে কি গাড়ি চালায়, ডাজ হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায় না, তখন হচ্ছে ডাজন্ট হি ড্রাইভ আ কার। ডাজ কেন বসাচ্ছি বলেন তো, যে একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমার অক্সিলারি ভার্ব লাগে, অক্সিলারি ভার্ব গুলো অন্যান্য সব টেন্সে, মেইন সেন্টেন্সের ভিতরে আছে, কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে নেই। এইখানে মূলত ডু, ডাজ, ডিড কে বাইরে থেকে উম, নিয়ে আসতে হয় অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য। ঠিক আছে, সো ডাজ হি ড্রাইভ আ কার,
সে কি গাড়ি চালায়? ডাজন্ট হি ড্রাইভ আ কার? সে কি গাড়ি চালায় না? সে কি গাড়ি চালায় না? তাহলে আমি যদি এখানে বলি আপনার যে ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়? ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়? হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। মানে ডাজ বসালে কিন্তু ড্রাইভস থাকবে না, এই এস থাকবে না, এটা কিন্তু ড্রাইভ হয়ে যাবে। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। এটা যখন আপনি নেগেটিভ করবেন, হি এখানে ডিড এর ব্যবহার করতে হবে। ডিড ব্যবহার করলে আর ড্রোভ থাকবে না। কেন? দেখেন এই যে ডিডটা যে পজিশনে আছে, এই ড্রপটাও সেম পজিশনে আছে। যখন আপনি নেগেটিভ করার জন্য ডিড ব্যবহার করছেন, পাস্ট ফর্মের একটা ভার্ব, এই ড্রপও পাস্ট ফর্মের ভার্ব, পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না, পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না। সো ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা ড্রাইভ হয়ে যাবে। মনে রাখবেন, এই আমাদের 12টা টেন্সের ভিতর আপনি যদি আমাকে বলেন সব থেকে কঠিন বা কনফিউশন তৈরি করে কোন টেন্স, আমি বলবো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ডিডন্ট ড্রাইভ এ কার, এটাই সব থেকে বেশি প্রবলেম। সো হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ডিডন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার? ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল? সে কি গাড়ি চালায়নি। ডিডন্ট হি ড্রাইভ আ কার, এটাকে বলে নেগেটিভ ইন্টিগ্রেটিভ। ডিডন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি, নেগেটিভ ইন্টিগ্রেটিভ। তাহলে এখানে যদি বলি যে ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল। হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল। সো এইভাবে আপনারা আপনি যদি বলেন সে কেন গাড়িটা চালায়নি, ওয়াই ডিডন্ট হি ড্রাইভ আ কার, সো এইভাবে আপনারা করতে পারবেন। তাহলে আমি সব কথার এক কথা কি বললাম, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না বিদায় ডু ডাজ ডিড ব্যবহার করে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়। আর যখন ডু ডাজ ডিড ব্যবহার হয়, মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসে। মানে ড্রাইভস থাকবে না, এটা ড্রাইভ হয়ে যায়। এখানে ড্রপ থাকবে না, এটা ড্রাইভ হয়ে যায়। কি হলে? ওই যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, যখন ডাজ বা ডিড এগুলো ব্যবহার করবেন। কেউ কি বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে এখানে? জি না। ক্লিয়ার? জি না স্যার। Yes, sir. No, I'm audible, sir. ওকে। সো Sir, I have a question. হ্যাঁ বলেন। হ্যাঁ, হাসান আহমেদ। স্যার প্রথম দিকে যে আমরা বললাম স্যার, যেমন আমি খাই, এটা আমরা আগে পড়ছিলাম যে চা খাওয়ার ক্ষেত্রে এখানে ইউজ হয় যে আই টেক টি, বাট হুম। আজকে বললাম যে আই ড্রিঙ্ক টি। এটা কি আসলে কোনটা আপনি আপনি ঠিক টেক হবে? বলতে পারবেন, টেক না আপনি হ্যাভ বলতে পারবেন, বিভিন্ন ভার্ব ব্যবহার করা যায়। হ্যাঁ, আই হ্যাভ টি, আই টেক টি, আই ড্রিঙ্ক টি। এখন ড্রিঙ্ক ব্যবহার করে না কেন? এর কারণ হচ্ছে ড্রিঙ্ক মানে পান করা। পান করা বলতে যে জিনিসটা ঢক ঢক করে গিলে ফেলা হয়, খাওয়া যেমন পানি আমি একসাথে খেয়ে ফেলি, হ্যাঁ, বা একটা পানি কোক, বা দুধ, হ্যাঁ, সেটাই। আপনি একসাথে খেয়ে ফেলেন, এই জন্য ওখানে ড্রিঙ্ক ব্যবহার করে। কিন্তু চায়ের ক্ষেত্রে ড্রিঙ্ক শব্দটা যায় না, কারণ চা একটু একটু করে নেওয়া হয়, ওইভাবে ঢক ঢক করে একসাথে খেয়ে ফেলা হয় না বা গিলিয়ে ফেলা হয় না। এই জন্য বলা হয় যে ওই জায়গাটাতে টেক ব্যবহার করা ভালো, বা হ্যাভ ব্যবহার করে মানুষ খাওয়া অর্থে। বুঝতে পারছেন? এই ছাড়া আর কিছু না। এইটাই, এই নিয়ে কনফিউশনের স্যার কিছু একটা নেই। রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ। স্যার ওই যে পিডিএফ গুলো যেটা দেন স্যার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা স্যার সাদা হলে খুব ভালো হয়, এটা আচ্ছা, প্রিন্ট করতে হয় তো স্যার আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তো দেখেন, এরপর দেখেন যে জায়গাটাতে আমি আসতেছি, আহ আহ, কইছিলাম এইখানে। তাহলে আশা করি আপনার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্সটা বুঝতে পারছেন। তো সেই সেন্সটা বোঝার পর যেটা করতে হবে, আমাদের নতুন নতুন ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। শি ডাজন্ট কাম হিয়ার, সে এখানে আসে না। শি ডিডন্ট কাম হিয়ার, সে এখানে আসেনি। শি ওন্ট কাম হিয়ার, সে এখানে আসবে না। শি ইজন্ট কামিং হিয়ার, সে এখানে আসছে না। শি হাজন্ট কাম হিয়ার, সে এখানে আসেনি। একটা জিনিস খেয়াল করেন যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থটা একই। আই রিপিট ইট, পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স এর যে নেগেটিভ এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স এর বাংলা সেম হয়, একই হয়। এখন আপনি কোনটা বসাবেন এটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, যে আপনি যখন কথাটা বলছেন, একটা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করছেন, সেটা কি অনেক বেশি অতীতের, তাহলে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করেন। নাকি রিসেন্ট হয়নি সেরকম কোনো কথা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করেন। আপনি বলছেন যে আমি ভাত খাইনি, এখন আমি ভাত খাইনি কথাটা কিন্তু দুইভাবেই কারেক্ট। একটা হচ্ছে আই ডিড নট ইট রাইস, মানে আই ডিডন্ট ইট রাইস, অথবা আই হ্যাভ নট ইটেন রাইস। আই হ্যাভ নট, আই হ্যাভেন্ট,
ইটেন রাইস এর মানেও আমি ভাত খাইনি, আই ডিডন্ট ইট রাইস মানেও আমি ভাত খাইনি। এখন আপনি যে ভাত খাননি, ঠিক আছে, আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস, আমি খাইনি। এখন এই যে খাইনি, এটা কি একটু আগে খাননি সেই কথাটা বলছেন, নাকি গতকাল খাননি বা সকালবেলা খাননি সেটা বলছেন? যদি আপনার মনে হয় কাজটা অনেক বেশি আগের, তাহলে আপনি পাস্ট টেন্স ব্যবহার করেন যে আই ডিডন্ট ইট রাইস ইন দ্য মর্নিং, আই ডিডন্ট ইট রাইস ইয়েস্টারডে। আর যদি এইমাত্র খাননি, আই হ্যাভেন্ট ইটেন রাইস জাস্ট নাও, আই হ্যাভেন্ট ইটেন রাইস ইয়েট, আমি এখনো খাইনি। সো এই এই হচ্ছে আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আর কি এগুলো বলতে হয়, ঠিক আছে? হি ডাজেন্ট বাই ইট, সেটা কেনে না। হি ডিডন্ট বাই ইট, সেটা কেনে নি। হি ওন্ট বাই ইট, সেটা কিনবে না। হি ইজন্ট বাইং ইট, সেটা কিনছে না। হি হ্যাজন্ট বট ইট, সেটা কেনেনি। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ দেওয়া আছে। ইন্টারোগেটিভ গুলো কেমন, যেমন দেখেন, ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো? ডিড ইউ রিড দ্য বুক, তুমি কি বইটি পড়েছিলে? অর্থাৎ ইন্টারোগেটিভের নিয়ম কি, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। উইল ইউ রিড দ্য বুক, তুমি কি বইটা পড়বে? আর ইউ রিডিং নাও, তুমি কি এখন পড়ছো? হ্যাভ ইউ রিড দ্য বুক, তুমি কি বইটা পড়তেছো? হ্যাভ ইউ রিড দ্য বুক, তুমি কি বইটা পড়তেছো? সো এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো হবে। দেখেন, ডু ইউ পে দ্য বিল, তুমি কি বিলটি দাও, মানে পরিশোধ করো? ডিড ইউ পে দ্য বিল, তুমি কি বিলটি দিয়েছিলে? উইল ইউ পে দ্য বিল, তুমি কি বিলটি দিবে? আর ইউ পেইং দ্য বিল, তুমি কি বিলটি দিচ্ছ? হ্যাভ ইউ পেইড দ্য বিল, তুমি কি বিলটি দিয়েছো? ডু ইউ ওয়্যার আ মাস্ক, তুমি কি মাস্ক পরো? ডিড ইউ ওয়্যার আ মাস্ক, তুমি কি মাস্ক পরেছিলে? উইল ইউ ওয়্যার আ মাস্ক, তুমি কি মাস্ক পরবে? আর ইউ ওয়্যারিং আ মাস্ক, তুমি কি মাস্ক পরছো? হ্যাভ ইউ ওর্ন আ মাস্ক, তুমি কি মাস্ক পরেছো? ডু ইউ উইন দ্য গেম, তুমি কি খেলাটি জেতো? ডিড ইউ উইন দ্য গেম, তুমি কি খেলাটি জিতেছিলে? উইল ইউ উইন দ্য গেম, তুমি কি খেলাটি জিতবে? আর ইউ উইনিং দ্য গেম, তুমি কি, আর ইউ উইনিং, তুমি কি জিতছো মানে জিততেছো? হ্যাভ ইউ ওন, তুমি কি জিতেছো? উইনের পাস্ট ফর্ম কি? ওন, ওন। এবার দেখেন, আপনি যদি এই ফ্লুয়েন্সিটা নিয়ে আসতে চান, আপনাকে অবশ্যই ডাবল ইউ ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি যদি বলি ডু ইউ ইট, তুমি কি খাও? হ্যাঁ আমি খাই বা না খাই না, কিন্তু তুমি কি খাও? এই যে দীর্ঘ ই যদি থাকে তখন ডাবল ইউ ওয়ার্ড আসে। দীর্ঘ ই, হ্রস্ব ই থাকলে ইয়েস নো কোশ্চেন, দীর্ঘ ই থাকলে ডাবল ইউ কোশ্চেন, বোঝেন? আমি যদি বলি ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ওই কিটা হচ্ছে হ্রস্ব ই, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, তখন দীর্ঘ ই। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? ওয়ার ডিড ইউ লিভ, তুমি কোথায় থাকতে? ওয়ার উইল ইউ লিভ, তুমি কোথায় থাকবে? ওয়ার আর ইউ লিভিং, তুমি কোথায় থাকছো? ওয়ার হ্যাভ ইউ লিভড, তুমি কোথায় থেকেছো? ওয়েন ডু ইউ স্টার্ট, তুমি কখন শুরু করো? ওয়েন ডিড ইউ স্টার্ট, তুমি কখন শুরু করেছিলে? ওয়েন উইল ইউ স্টার্ট, তুমি কখন শুরু করবে? ওয়েন আর ইউ স্টার্টিং, তুমি কখন শুরু করছো? ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শেখো? ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছিলে? ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখবে? ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো? ওয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছো? হাউ ডু ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাও? হাউ ডিড ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে গিয়েছিলে? হাউ উইল ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাবে? হাউ আর ইউ গোয়িং টু অফিস, তুমি কিভাবে অফিসে যাচ্ছ? হাউ হ্যাভ ইউ গন টু অফিস, তুমি কিভাবে অফিসে গিয়েছো? সো এইভাবে আর কি আপনাদের ডাবল ইউএইচ ওয়ার্ড দিয়ে প্র্যাকটিসটা করতে হবে বা করা শিখতে হবে। আর এগুলো প্র্যাকটিস করার পর আমি যে কথাটা বারবার বলি বা এর আগেও আমি বলেছিলাম, আমাদের প্র্যাকটিক্যাল কিছু কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। এই কনভারসেশন গুলো এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন আমরা টেন্সটা দেখে আহ, বুঝতে পারি যে, মানে বাংলা সেন্টেন্স গুলো দেখে বুঝতে পারি যে এটা আসলে কোন টেন্সে লেখা আছে, বা আমি যদি এটাকে ট্রান্সলেট করতে যাই ইনস্ট্যান্টলি, তা আমরা পারবো কিনা। হ্যাঁ, একটা সেন্টেন্স দেখে ইনস্ট্যান্টলি বুঝে সেটা ট্রান্সলেট করা, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এই এই প্র্যাকটিসটা যার থাকে, সে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। আর একটা কথা আমি বলছি, এই সব কিছুর জন্য যেটা প্রয়োজন হবে, যেটা দরকার হবে, যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে, মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে ভার্বের ফর্ম। আবারও বলছি, ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম সম্পর্কে যদি আপনাদের ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা না থাকে, ভার্বের ফর্মগুলো যদি আপনারা ভালোভাবে না দেখেন বা প্র্যাকটিস করতে না পারেন, তাহলে টেন্স শিখে, স্ট্রাকচার শিখে কোনো লাভ হবে না। তো নতুন নতুন ভার্বের ফর্ম আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে নিতে হবে, এবং এগুলো আমি আপনাদের ধারাবাহিকতা মেনটেন করে
দেখাবো বা করাবো, কারণ ভার্বের ফর্ম সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা আপনারা যদি না রাখতে পারেন, তাহলে কখনোই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসলে সম্ভব নয়। সো এই ডেভেলপমেন্টটা আপনাদের প্রয়োজন, আপনাদের করতে হবে, এবং এটা করার জন্য যেটা আমি বারবার বলছি, ভার্বের ফর্ম বুঝতে হবে, চিনতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আমরা এখন একটু কয়েকটা কনভারসেশন দেখবো। একটু বোঝার চেষ্টা করেন যে যেগুলো পড়ে আসলাম সেগুলো দিয়ে আমরা যদি প্র্যাকটিক্যাল কিছু কনভারসেশন ফেস করি, সেটা কেমন শোনায়। কেনাকাটা ও পরিকল্পনা নিয়ে, অ্যাবাউট শপিং অ্যান্ড প্ল্যান। ডু ইউ গো টু দ্য মার্কেট এভরি উইকেন্ড? তুমি কি প্রতি সপ্তাহে বাজারে যাও? ইয়েস, আই গো দেয়ার টু বাই গ্রোসারিজ। আমি যাই মুদির জিনিসপত্র কিনতে। ডিড ইউ বাই এনিথিং লাস্ট স্যাটারডে? তুমি কি গত শনিবার কিছু কিনেছিলে? নো, আই ডিডন্ট গো লাস্ট স্যাটারডে, আই স্টেড অ্যাট হোম। আমি বাড়িতেই ছিলাম। উইল ইউ বাই আ নিউ ড্রেস নেক্সট উইক? তুমি কি আগামী সপ্তাহে নতুন একটি পোশাক কিনবে? ইয়েস, আই উইল বাই আ ড্রেস ফর মাই কাজিনস ওয়েডিং। আমি আমার কাজিনের বিয়ের জন্য একটি পোশাক কিনবো। অ্যাবাউট মুভি অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ডু ইউ ওয়াচ মুভিজ অন নেটফ্লিক্স? তুমি কি নেটফ্লিক্সে সিনেমা দেখো? ইয়েস, আই ওয়াচ মুভিজ সামটাইমস। ডিড ইউ ওয়াচ দ্য নিউ অ্যাকশন মুভি ইয়েস্টারডে? তুমি কি গতকাল নতুন অ্যাকশন সিনেমাটি দেখেছিলে? নো, আই ডিডন্ট ওয়াচ দ্যাট, আই ওয়াচড আ কমেডি শো। উইল ইউ গো টু দ্য সিনেমা হল দিস ফ্রাইডে? তুমি কি এই শুক্রবার সিনেমা হলে যাবে? নো, আই ওন্ট গো টু দ্য হল, আই উইল রিড আ বুক ইনস্টেড। আমি তার পরিবর্তে বই পড়বো। ডু ইউ স্টাডি ইংলিশ এভরিডে? অ্যাবাউট স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার। তুমি কি প্রতিদিন ইংরেজি পড়াশোনা করো? ইয়েস, আই প্র্যাকটিস ইংলিশ ডেইলি টু ইমপ্রুভ মাই স্কিল। আমি প্রতিদিন ইংরেজি পড়াশোনা করি আমার দক্ষতা বাড়ানোর জন্য। ডিড ইউ অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাস ইয়েস্টারডে? তুমি কি গতকাল অনলাইন ক্লাসটিতে উপস্থিত ছিলে? ইয়েস, আই অ্যাটেন্ডেড। ডিড ইউ অ্যাটেন্ড? ইয়েস, আই অ্যাটেন্ডেড দ্য অনলাইন ক্লাস অ্যান্ড লার্নড মেনি নিউ থিংস। আমি উপস্থিত ছিলাম এবং অনেক নতুন জিনিস শিখেছিলাম। উইল ইউ টেক দ্য এক্সাম নেক্সট মান্থ? তুমি কি আগামী মাসে পরীক্ষা দিবে? পরীক্ষা দেওয়ার অর্থে গিভ এর ব্যবহার হয় না, টেক এর ব্যবহার হয়। ইয়েস, আই উইল গিভ মাই বেস্ট এক্সাম ইন দ্য, আই উইল গিভ মাই বেস্ট ইন দ্য এক্সাম। আমি পরীক্ষায় আমার সেরাটা দিব। আচ্ছা, এখন আমরা বাংলা ইংলিশ দেখলাম, এবার আমি যদি শুধু বাংলা থেকে ইংলিশে করি আমরা পারবো কিনা, জাস্ট দ্যাট ইজ ইউর সেলফ টেস্ট। প্রতিদিন, তুমি কি প্রতিদিন সকালে জলদি ওঠো? মানে আর্লি, যেটাকে বলা হয় তাড়াতাড়ি। বলেন আপনারা কি হবে, কোশ্চেনটা দ্রুত করেন। তুমি কি প্রতিদিন সকালে জলদি ওঠো, এটার ইংলিশ কি হবে? Do you early rise in the morning? Good morning. ডু ইউ গেট আপ, ডু ইউ ওয়েক আপ You get up. আর্লি ইন দ্য মর্নিং, আর কিছু না। Wake up early in the morning. তা আগে আপনারা আর্লি বলছেন কেন? আগে তো ভার্বের ব্যবহার করতে হবে। You get up early. ডু ইউ গেট Morning. আর্লি ইন দ্য মর্নিং? হ্যাঁ, আমি সাধারণত সকাল 6টায় উঠি। ইয়েস, ইউজুয়ালি আই ওয়েক আপ এট 6 AM। বলেন তো কি বললাম? You get ওই যে স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার স্যার বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করার সময় যখন মানে প্লাসের ব্যবহারটা সেটা একটু আমি ভুলে গেছিলাম। কিসের ব্যবহার? ডু এবং ডাসের মানে বাংলা থেকে কখন বাংলা কোনটা হবে এবং যদি কখন ডু ডাস সে থাকে, রহিম থাকে, তখন ডাজ হবে। তুমি আমি এগুলো থাকলে, তারা এগুলো থাকলে ডু হবে। ঠিক আছে, তুমি আমি তারা এগুলো থাকলে ডু হবে। আর সে, রহিম, করিম এরকম থাকলে ডাজ হবে। এখন দেখেন, আমি সাধারণত সকাল 6টায় উঠি। একদম শুরুতে আপনাদের বলছিলাম যে আমাকে টাইম ওয়ার্ড বুঝতে হবে, যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সে কিন্তু ওই যে ইউজুয়ালি, হ্যাঁ, সামটাইমস, এভরিডে এগুলো ছিল ছিল না এই ওয়ার্ড গুলো। আর পাস্ট টেন্সে কি ছিল? টাইম রিলেটেড ওয়ার্ড, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট নাইট, হ্যাঁ এরকম ছিল, ইয়েস্টারডে। তাহলে তুমি কি গতকাল অফিসের রিপোর্টটি শেষ করেছিলে? তাহলে এটা কি হবে বলেন, আপনারা বলেন। Did you Did did you finish the report started? ডিড ইউ ফিনিশ, জাস্ট আপনি এইভাবে বলতে Did you পারেন finish the অফিস did রিপোর্ট, you finish the report started? মানে ডিড ইউ ফিনিশ দ্য অফিস রিপোর্ট এরকম বলতে পারেন, ডিড ইউ ফিনিশ দ্য অফিস রিপোর্ট ইয়েস্টারডে। অথবা যদি আপনি আরেকটু কারেক্ট গ্রামার মেনটেন করতে চান, তাহলে এইভাবেই বলতে হবে যে ডিড ইউ ফিনিশ দ্য রিপোর্ট অফ অফিস। এই যে অফিসের লেখা না, অফ অফিস বলতে হয়। হ্যাঁ, ডিড ইউ ফিনিশ দ্য রিপোর্ট অফ অফিস ইয়েস্টারডে। এখন ওইভাবে না বলে অফিস রিপোর্ট মানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হয়, কেমন জানেন? এই দেখেন, এই যে ডিড ইউ ফিনিশ, ডিড ইউ ফিনিশ the
অফিস এরপরে একটা অ্যাপোস্ট্রফি এস, অফিস এরকম, হ্যাঁ, রিপোর্ট, রিপোর্ট, হ্যাঁ, রিপোর্ট, ইয়েস্টারডে। আর এইটা না দিলে, ইয়েস্টারডে এইটা না দিলে, অফিস রিপোর্ট এটা না দিলে আপনি এইভাবে বলতে পারেন যে ডিড ইউ ফিনিশ দ্য রিপোর্ট অফ অফিস, অফ অফিস এরকম বলা যায়, তারপর ইয়েস্টারডে। বুঝতে পারছেন? অফিস রিপোর্ট অথবা রিপোর্ট অফ অফিস, মানে এই যে এর এই র কথাটার জন্য এরকম ভাবে লিখতে হচ্ছে। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? Yeah. Yes, sir. না, আমি এটা শেষ করিনি, তাহলে কি হবে? আমি এটা শেষ করিনি। Did you finish it? No, I Yes. don't. ডোন্ট কেন হবে ভাই? ডোন্ট হবে না, ডোন্ট মানে তো আমি করি না। আই ডিডন্ট, I didn't. ডিড নট, আই ডিডন্ট ফিনিশ Did ইট, আই ডিডন্ট ফিনিশ ইট। ফিনিশড না, I ইডি হবে না didn't. কিন্তু, জাস্ট No, I প্রেজেন্ট didn't ফর্ম। finished it. ফিনিশ ইডি না, Finished. মানে প্রেজেন্ট ফর্ম যেটা ওইটা হবে। আমার অনেক No, মিটিং I ছিল, didn't finish it. Didn't finish. আমার অনেক মিটিং ছিল, এটা কি হবে? I had many meetings. I have many meetings. হ্যাভ না হ্যাড, I had, এটা পাস্ট টেন্স, হ্যাড। I had many I meetings. had many আচ্ছা, meetings. তুমি কি আগামীকাল রিপোর্টটি জমা দেবে? তাহলে কি হবে? তুমি কি Will আগামীকাল, you submit the report tomorrow? Will you submit the report tomorrow? Submit the report Will yesterday. you submit the report tomorrow? না উইল, আচ্ছা Submit this report tomorrow. না ডু হবে না, যারা ডু বলছেন দেখেন, Will ডু কেন হবে না? হ্যাঁ, Submit the report tomorrow. আমি যদি বলি যে ডু ইউ সাবমিট দ্য রিপোর্ট, তাহলে অর্থটা হয় তুমি কি রিপোর্ট জমা দাও, এরকম হয়। তুমি কি দিয়েছিলে, ডিড ইউ সাবমিট দ্য রিপোর্ট, এটা হচ্ছে তুমি কি দিবে। তাহলে উইল ইউ সাবমিট দ্য রিপোর্ট টুমরো, উইল ইউ সাবমিট দ্য রিপোর্ট টুমরো। বলছে হ্যাঁ আমি আগামীকাল সকালে এটি ম্যানেজারের কাছে পাঠিয়ে দিব। তাহলে আই উইল সেন্ড ইট, আই উইল সেন্ড ইট টু দ্য ম্যানেজার নেক্সট মর্নিং অর টুমরো মর্নিং। আর কিছুই না, কিন্তু জাস্ট সিম্পলি করার চেষ্টা করবেন, দেখবেন পারবেন। আর যারা বেশি কমপ্লেক্সিটি ক্রিয়েট করে তারা বোঝে না বা পারে না। সো আই উইল সেন্ড ইট টু দ্য ম্যানেজার টুমরো মর্নিং। আচ্ছা, ট্রাভেল অ্যান্ড উইকেন্ড প্ল্যান, এ এবং বি। তুমি কি পাহাড় ভ্রমণ করতে পছন্দ করো? ইংলিশ কি হবে বলেন আপনারা, চেষ্টা Do you করেন। like to visit? ডু ইউ লাইক টু ভিজিট? Do you like to visit কনফিডেন্টের সাথে বলেন, হিল, মাউন্টেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি সমুদ্রের চেয়ে পাহাড় বেশি ভালোবাসি, এটা ভালোবাসি হবে। আমি সমুদ্রের চেয়ে পাহাড় বেশি ভালোবাসি, তাহলে কি হবে ইংলিশটা? Yes, I like to visit Yes, I'll beach more. ইয়েস আই লাভ মাউন্টেন রাদার দ্যান, দেখেন সমুদ্রের চেয়ে, এটা রাদার দ্যান বলতে পারেন বা জাস্ট দ্যান বলতে পারেন, THAN, দ্যান বিচ বা সি বিচ বা সমুদ্র বলছে, সরি সিটাই বলতে হবে জাস্ট। তাহলে আপনি বলতে পারেন যে ইয়েস আই লাভ টু, আই লাভ মাউন্টেন, আই লাভ মাউন্টেন রাদার দ্যান, আবারও বলছি রাদার দ্যান সি। এল লিমন মিউট রাখেন। সো আমি কি বললাম তাহলে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ইয়েস আই লাভ মাউন্টেন রাদার দ্যান সি বা দ্যান সি। তুমি কি গত ছুটিতে কোথাও গিয়েছিলে? তুমি কি গত ছুটিতে কোথাও গিয়েছিলে? দেখেন কত সহজ, যে ডিড ইউ গো এনিহোয়ার, Did you go anywhere last holiday? Did you go anywhere last holiday? হ্যাঁ আমি আমার পরিবারের সাথে কক্সবাজার গিয়েছিলাম। I went to the কক্সবাজার with my family. I went কি হবে? Did you go? অর্থাৎ কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার এবং মেইন ভার্বটা বেস ফর্মে আসবে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে? মেইন ভার্বের পাস্ট ফর্ম। I went to the কক্সবাজার। তুমি কি আগামী মাসে সিলেট ভ্রমণ করবে? তাহলে এটার ইংলিশ কি? তুমি কি আগামী মাসে সিলেট ভ্রমণ করবে? বলেন তো এটার ইংলিশ কি হবে? Do you visit next month? ডু ইউ Will কেন you- হবে? উইল Will you Will you visit Tibet? visit to The next Sylhet month. next নেক্সট month? মান্থ? না, আমি আগামী মাসে যাব না, আমি শীতে একটি ভ্রমণের পরিকল্পনা করব। No, I will not. Not I will
I won't Yes, like I won't not go go next month. next month. হ্যাঁ, Next month. এরপর Next month. আমি শীতে একটি ভ্রমণের পরিকল্পনা করব, কি হবে এটা? I will I plan. will I will plan I will plan winter morning. a travel in the winter. এটা এটা আই উইল প্ল্যান না বলে এই প্ল্যানটাকে নাউন হিসাবে নিতে হবে। আপনাকে এই কথাটা, ইয়েস, আই উইল মেক আ প্ল্যান, বলেন তো কি বললাম? আই উইল মেক আ প্ল্যান, আমি একটা পরিকল্পনা করব টু ভিজিট ইন উইন্টার, শীতে, ইন উইন্টার। তো এইভাবে এই কথাগুলোকে বলতে হবে। দেখেন এই ধরনের সেন্টেন্স গুলো খুবই প্র্যাকটিক্যাল। এখন বাংলা থেকে ইংলিশ করাটা অনেকটাই ডিফিকাল্ট, টাফ আমাদের। আপনি সেন্টেন্স দেখলে মনে হবে আপনি পারবেন, পারছেন পারছেন, কিন্তু করতে গেলে দেখবেন হচ্ছে না, কোথাও না কোথাও একটু না একটু আটকে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, কনফিউশন তৈরি হচ্ছে বারবার গ্রামাটিক্যাল দিক দিয়ে। সেই কনফিউশনটা দূর করতে গেলে এই প্র্যাকটিসটা, আগে বাংলা দেওয়া আছে, এটা আগে আপনি নিজে করেন, করার পর যে অ্যান্সারটা হয় দেখেন, তারপর আপনি মেইন যে উত্তরগুলো এখানে আছে, অ্যান্সারটা আছে, এটার সাথে আপনি মিলান। এইভাবে আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে। সো এরকম আমি কয়েকটা পাঠিয়ে দিব আপনাদেরকে, আপনারা অবশ্যই অবশ্যই এটা করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? দেন নেক্সট ডেতে টেন্সের এখন অনেক ক্লাস, অনেক ডিটেলস এটাকে ডেভেলপ করতে হবে, এগুলো একদিনে শেষ হবে না, কথা বুঝতে পারছেন? বাট এই যতটুকু দিয়েছি, যা বলছি, এটা আপনাদের করতে হবে। তুমি কি নিয়মিত ব্যায়াম করো? ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? হ্যাঁ, আমি সপ্তাহে 3 বার জিমে যাই। তাহলে কি হবে? আই গো টু দ্য জিম Go 3 to times a I go week. to the gym 3 times. 3 times a week, সপ্তাহে। 3 times in a while. হ্যাঁ, তুমি কি Times আজ a week. সকালে পার্কে হেঁটেছিলে? তাহলে ডিড ইউ ওয়াক? ডিড ইউ Did you ওয়াক? তুমি walk? কি হেঁটে, ওয়ার্ক Did you না, walk? ওয়াক, You, ওয়াক, হাঁটা। did, তুমি কি Walk. হেঁটেছিলে Did you walk? you work ইন দ্য did you পার্ক? work in the হ্যাঁ, park? দিস মর্নিং, আজ সকালে। তাহলে দিস মর্নিং। হ্যাঁ, না, আজ প্রচুর বৃষ্টি হওয়ায় আমি হাঁটিনি। তাহলে আই ডিডেন্ট ওয়াক ডিউ টু আ লট অফ রেইন। Did আই you ডিডেন্ট attend ওয়াক a ডিউ টু, প্রচুর বৃষ্টি হওয়ায়, মানে এই হওয়ার কারণে এখানে ডিউ টু বলতে হয়। হ্যাঁ, এরপরে এখানে কি লিখছে দেখেন, এই যে নো আই ডিডেন্ট ওয়াক টুডে বিকজ ইট রেইনড হ্যাভিলি, অনেক বৃষ্টি হয়েছিল আজ। মানে এখানে আলাদা আরেকটা ক্লজ দিয়ে দিয়েছে, সাবজেক্ট ভার্ব, কিন্তু আমি যেভাবে বলছি ওইভাবে বললে তার বেশি স্ট্যান্ডার্ড হয়। আর তুমি কি আগামী রবিবার যোগ ব্যায়াম ক্লাসে যোগ দিবে? তাহলে উইল ইউ জয়েন ইয়োগা ক্লাস নেক্সট, কি জানো, সানডে? হ্যাঁ, নেক্সট সানডে উইল ইউ জয়েন দ্য ইয়োগা ক্লাস নেক্সট সানডে? হ্যাঁ, আমি অবশ্যই যোগ দেবো, এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। Will you join the yoga class next Sunday? Yes, I will definitely join. It helps to reduce stress. It helps to reduce stress. দেখেন এখানে কি বলছে, গ্রামার কুইক চেক, সহজ মনে রাখার উপায়। ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করা হয়, আর উত্তরের সময় ভার্বের বেস ফর্ম হয়। ডিড দিয়ে প্রশ্ন করা হয়, আর হ্যাঁ বোধক উত্তরের সময় ভার্বের পাস্ট ফর্ম হয়, যেমন ওয়েন্ট, এট। উইল দিয়ে প্রশ্ন ও উত্তর দুটোই হয়। সো এইভাবে আর কি আপনাদের করতে হবে। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে পারবেন। যেমন দেখেন এখানে একটু কন্টিনিউয়াস টেন্স চলে আসছে, এতক্ষণ যেগুলো করছি ইনডিফিনিট। এখন দেখেন, হে তুমি কি অর্ডার করছো? হোয়াট আর ইউ অর্ডারিং? বলেন তো কি হবে এটা? হোয়াট আর ইউ অর্ডারিং? আমি একটা কোল্ড কফির জন্য অপেক্ষা করছি। তাহলে আই অ্যাম ওয়েটিং ফর আ কোল্ড কফি। আই অ্যাম ওয়েটিং ফর আ কোল্ড কফি। তুমি কি এখানে প্রায় আসো? ডু ইউ কাম হেয়ার অফেন? ডু ইউ কাম হেয়ার অফেন? তুমি কি এখানে প্রায় আসো? ইয়েস। ডু ইউ কাম হেয়ার অফেন? হ্যাঁ, আমি ওদের কফি খুব পছন্দ করি। আই লাইক দেয়ার কফি ভেরি মাচ। আচ্ছা, তুমি কি প্রজেক্টের নতুন আপডেট গুলো দেখেছো? এটা আবার প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ইউ সিন? ওকে, হ্যাভ ইউ সিন দ্য নিউ আপডেটস অফ প্রজেক্ট? হ্যাভ ইউ সিন দ্য নিউ আপডেটস অফ প্রজেক্ট? হ্যাঁ, আমি ইতিমধ্যে সেগুলো রিভিউ করেছি। আই হ্যাভ অলরেডি রিভিউড। হ্যাঁ, দেন আমি গতকাল এটি নিয়ে তোমাকে একটা ইমেইল পাঠিয়েছিলাম। আই সেন্ট ইউ অ্যান ইমেইল ইয়েস্টারডে অ্যাবাউট দিস। ও, আমি খেয়াল করিনি। ও, আই ডিডন্ট নোটিস ইট। আমি আজ রাতে আমার ইনবক্স চেক করব। আই উইল চেক মাই ইনবক্স টুডে নাইট অর টুনাইট। আই উইল চেক মাই ইনবক্স টুনাইট। তার মানে এর আগে যেগুলো আমরা করছি না কনভারসেশন, সেগুলো কিন্তু জাস্ট 3টে ইনডিফিনিট টেন্স দিয়েছিল। আর এখানে কিন্তু কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স আমি অ্যাড করেছি ইনডিফিনিট টেন্সের সাথে। এইভাবে যত সামনের দিকে যাবেন এই কনভারসেশন গুলো, এখানে টোটাল 48 পেজের একটা পিডিএফ, এটা 48টা পেজ, অনেক বড়। সো এই কনভারসেশনে যত সামনের দিকে আপনি যাবেন তত অ্যাডভান্স কনভারসেশন পাবেন, তত অ্যাডভান্স টেন্সের ব্যবহার আপনি পাবেন। সো এই যে পর্যন্ত আমি করালাম, আপনারা আগে এতটুকু করেন, দেন নেক্সট টেন্সের ক্লাস যখন আমরা করব নেক্সট ডেতে আপনারা ডেভেলপ করতে পারবেন। আর আপনাদের ক্লাস থাকবে
শনি সোম বুধ শুক্র, অর্থাৎ আজকে মঙ্গলবার আমি ক্লাস নিলাম, কিন্তু আপনারা আগামীকালও ক্লাস করবেন, কারণ আমাকে ওই যে মেইন রুটিন যেটা ওইটা আমাকে মেনটেন করতে হবে। সো আগামীকালও আপনাদের ক্লাস থাকবে, আর এটার পিডিএফ ফাইল রেকর্ড আমি পাঠিয়ে দিব, দিলে আপনারা একটু প্র্যাকটিস করে ফেলবেন। আমার কথা বুঝতে পারছেন? এইটার যে পিডিএফ বা রেকর্ড আমি দিয়ে দিব, আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। জি স্যার। ক্লিয়ার? আর জি স্যার। আর এখন থেকে যেহেতু টেন্সের ক্লাসটা মানে এই যে মানে স্পোকেনের ইংলিশের ক্লাসটা আমরা শুরু করছি, আজকে থেকে আমরা শুরু করছি। তো এখানে আপনাদের আমি একটা কনভারসেশন গ্রুপ এবার করে দিব, সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কারণ আমি অনেক হোম টাস্ক আপনাদের দিব, সেন্টেন্স ট্রান্সলেশন বলেন বা স্পিকিং এর পার্ট গুলো বলেন আমি দিব। হ্যাঁ, আর একটা বা দুইটা ক্লাস নিয়েই আমি এটা করে দিব। তো আপনারা এইটা যেটা দেখালাম এটা একটু আগে কভার করে ফেলেন, ঠিক আছে? বিশেষ করে 12টা টেন্স তো আমি বললাম, এই 12টা টেন্সের সেন্সটা আরেকবার একটু বোঝেন। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে 5টি টেন্স আলাদাভাবে বললাম, এই 5টি টেন্স যেন যে কোনো ভার্ব দিয়ে আপনি বাক্য তৈরি করতে সক্ষম হন। যে কোনো ভার্ব আমি যদি দেই, আপনি যাতে বাক্য তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল আমি বললাম সে গ্লাসটি ভেঙেছে, বলেন তো ইংলিশ কি? সে গ্লাসটি ভেঙেছে, বলেন তো ইংলিশ কি? গ্লাস তো ভেঙেছে। হ্যাঁ, He বলতে পারবেন? he broken না, the glass. এই যে আপনার হলো না কিন্তু। He has বলতে broken the হ্যাঁ, glass. মানে আপনি He কিন্তু বুঝতে পারছেন জিনিসটা আসলে কি, কিন্তু ওই যে করতে গেলে হচ্ছে না, কারণ ওই প্র্যাকটিসটা নেই। সো নতুন নতুন ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে 5টি টেন্স এমন ভাবে প্র্যাকটিস করতে হবে আপনি বাংলায় একটা কথা ভাবার সাথে সাথে ইংলিশে বলতে পারেন। হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এখন যদি আমি বলি সে গ্লাসটি কখন ভেঙেছিল, বলেন তো ইংলিশ কি? সে গ্লাসটি কখন ভেঙেছিল? when has broken না when has না broken the না glass. না, হয়নি হয়নি। When has he broken the সে glass? কখন ভেঙেছিল, সে গ্লাসটি কখন ভেঙেছিল? ওয়েন When When he has broken the glass. এটা হচ্ছে ওয়েন ডিড হি ব্রেক দ্য গ্লাস। কি হবে ইংলিশটা? সে গ্লাসটি কখন ভেঙেছে। দেখছেন, এই যে একটু চেঞ্জ করে দিলে আপনারা পারছেন না। কেন পারছেন না? আপনি কিন্তু হয়তো সেন্স বোঝেন, আপনি বোঝেন যে কিভাবে নেগেটিভ হয়, কিভাবে ইন্টারোগেটিভ হয়। ওই যে বললাম যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ হয়, সাবজেক্ট অ্যাগেন ইন্টারোগেটিভ হয়, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি করতে যাই না তখন পারি না। এটা পারি না শুধুমাত্র প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করি না, নতুন নতুন ভার্বের ব্যবহার করি না, এই জন্য। আহ কখন গ্লাসটি ভেঙেছিল, আমি এই কথাটা বলেছি। এটার ইংলিশ হচ্ছে ওয়েন ডিড হি ব্রেক দ্য গ্লাস। বুঝতে পারছেন কেন এটা হবে? ওয়েন ডিড হি ব্রেক দ্য গ্লাস, তাই হবে না নাকি? বলেন কি হবে? ওয়েন ডিড তাহলে ওয়েন ডিড হি ব্রেক দ্য গ্লাস, তাহলে দেখেন এই যে ইনস্ট্যান্টলি বললে আপনারা পারছেন না, এইটা পারতে হবে। আপনি হয়তো এই যে যা দেখালাম না আপনাদের, হয়তো অনেকে বলতে পারেন তো আমি জানি, তো আমি পারি, কিন্তু ওই যে এই ধরনের সেন্টেন্স আমি বলবো, দেখবেন আপনি পারবেন না তখন আর। এই জন্য বলছি এটা মানে স্কিপ করে চলে গেলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে বেশি করে, এবং আমি এটা করাবো আপনাদের, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, আর সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আপনার বইয়ের কত নম্বর? ঠিক আছে। না, এই পার্ট গুলো বইতে নাই। বইতে যে টেন্সের ক্লাস আছে দেখবেন 8, 9 বা 10 চ্যাপ্টারে একদম মেইন পার্ট গুলো আছে টেন্সের। হ্যাঁ বলেন, এগুলো তো প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, আব্দুল লতিফ বলেন। স্যার কয়েকটা পিডিএফ দিচ্ছেন স্যার, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ বুঝতে পারছি, আমি এটা শুনছি আপনাদের। আমি background আমি color। আমি হোয়াইট করে দিব, সমস্যা নাই, হোয়াইট করে দিব, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার, একটু হোয়াইট করে দিলে প্রিন্ট করতে সুবিধা হবে স্যার। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, ওকে, ঠিক আছে। তাহলে ভালো থাকেন, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন, জানান, আমি কথা বলবো। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।